চারিদিকে শুধু আলো, হই হুল্লোড় আর আনন্দ। মেতে উঠেছে পুরো ষাট পলসাবাসী। এক আমাদের ঐতিহ্য ষাট পলসার লক্ষ্মী পুজোর মুহূর্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে চলো আর দেরি কেন, ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের ফিতে কাটার অনুষ্ঠানটি লক্ষ্মী পুজোর দিন বৈকাল 4টেতেই অনুষ্ঠিত হয়। তার মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবার পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন সংস্কার চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মহাশয়ের সাথে আরও তার সহকর্মী, সাথে মৌরেশ্বর থানার আরও সম্পাদক মহাশয়ের সাথে আরও অনেকজনই ছিলেন, অসিত মণ্ডল মহাশয়ের সাথে আরও অনেকেই। এভাবেই প্রত্যেকবারের ন্যায় এবারও এই ফিতে কাটা উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার জন্য ষাটপলসা এলাকাবাসী ভিড় করে উঠেছিলেন মণ্ডপের সামনে। এভাবেই সন্ধ্যাকালীন কিছু মুহূর্ত কাটতে থাকে। জড়ো হয় ষাটপলসা এলাকাবাসী সহ আরও অনেক দূর দূরান্তের দর্শনার্থীরা। যদিও এখন পুজোতে বসেনি ঠাকুরমশাই, তো ইতিমধ্যেই কিন্তু ভিড় জমে গেছে অনেকটাই পুজো দেখার জন্য। কারণ হবে নাই বা কেন, কারণ এই যে ষাটপলসার লক্ষ্মী পুজো। এবার আমরা আস্তে আস্তে চলে গেলাম ঠাকুরমশাইদেরকে নিয়ে একদম আমাদের গ্রামের হাট পুকুর, অর্থাৎ এই পুকুরেই প্রত্যেক বছর কিন্তু ঘট পড়া হয় পুজোর। এই হাট পুকুরেই কিন্তু প্রত্যেকবারই প্রতিমা নিরঞ্জন করা হয় এবং ঘরটি নিরঞ্জন করা হয় এই পুকুরেই। এটি আমার গ্রামেরই হাট পুকুর। এই পুকুরে প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু ঘট পড়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু হাট পুকুর থেকে ঘট ভরে নিয়ে চলে এসেছেন পুরোহিত মশাইয়ের সাথে আরও অনেক ঢাকিও ছিলেন এবারের পুজোতে। মণ্ডপ থেকে হাট পুকুরের দূরত্ব ঠিক 500 মিটারের মতো। তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে মণ্ডপের কাছে।
ইতিমধ্যেই কিন্তু আমাদের সেই লক্ষ্মী মাতার ঘট কিন্তু পুনঃস্থাপন হতে চলেছে এই কোজাগরীর লক্ষ্মী পুজো মণ্ডপে। দুই পুরোহিত কিন্তু ইতিমধ্যেই নিয়ে চলে এসেছেন সেই লক্ষ্মী মায়ের ঘট। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই মুহূর্তটি। এই একটি অন্য মুহূর্ত যেটি ভক্তের মনে ভক্তির সঞ্চার ঘটায়। এটি কোজাগরীর লক্ষ্মী পূজার প্রথম পর্ব। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে নবসাজে উঠি। হ্যাঁ, ভগবান বিষ্ণু আজ নবসাজে সজ্জিত হচ্ছেন ভক্তের কাছ থেকে। এই হচ্ছে ভক্তের ভগবান শ্রীহরি বিষ্ণু। আজ সেই বিষ্ণুর মন্ত্র চারিদিকে ছড়িয়ে পড়ছে। মাইকের ধ্বনিতে ষাটপলস এলাকা আজ সত্যি এক অন্য রকমের অনুভূতি স্বাদ গ্রহণ করছে। তবে এ কোন স্বাদ? এ ভক্তির স্বাদ, এ মন্ত্রের স্বাদ। আমাদের পুরোহিত মশাই গৌতম জেঠুর কণ্ঠে কোজাগরীর লক্ষ্মী পূজা কিন্তু মেতে ওঠে ষাটপলসায়। প্রত্যেকবারের ন্যায় এবারও তিনি কিন্তু কাঁপিয়ে দিয়েছেন এই ষাটপলস এলাকাকে। যায়নি তাই যায়নি তাই। এই কোজাগরীর নিশি পূর্ণিমার রাত্রিতে কার না এমন স্পষ্ট উচ্চারণের মন্ত্র শুনতে ইচ্ছা না করে। সত্যি কোজাগরী অর্থাৎ কে জেগে আছেন, জেগে এই মন্ত্রগুলো আমাদের সকলের শোনা উচিত। আমরা কিন্তু সবাই জানি কোজাগরীর লক্ষ্মী পূর্ণিমার এই নিশিরাতের পূজাটি 4 প্রহরে 4 বার হয়। তার মধ্যে এটি কিন্তু প্রথম প্রহরের পুজো। এখন কিন্তু রাত্রি 9টা। বেশ ভক্তমণ্ডলীরাও ছিল, অনেক ভক্ত এসেই উপস্থিত হয়েছিলেন। শুধু এলাকাবাসী নয়, অনেক দূর দূরান্তের ভক্তরাও এসে উপস্থিত হয়েছেন এই আমাদের ষাটপলসা কোজাগরী লক্ষ্মী মণ্ডপের মধ্যে। এবার কিন্তু প্রথম প্রহরের পুজোটি কিন্তু সমাপ্ত হতে চলেছে। নমস্কার সকলকে, আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই এবং তোমাকে স্বাগত জানাই ষাটপলসা লক্ষ্মী পুজো মণ্ডপে। এবার আমরা দেখব পৌরাণিক থিমটি কি হয়েছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন সম্পূর্ণ থিমটি আমরা দর্শন করি। নমস্কার সকলকে, সমুদ্র মন্থন পর্বে স্বাগত জানাই। আজ আমরা সেই পৌরাণিক কাহিনীর মধ্য দিয়ে এগিয়ে যাব এবং মণ্ডপের সামনে দিয়ে এগিয়ে যাব এবং পরপর মণ্ডপের থিমের দর্শনগুলো করব। সমুদ্র মন্থন পর্বে কিন্তু মার্কেন্ডীয় মুনির আশ্রমের কথা সুন্দরভাবেই উল্লেখ রয়েছে। সেটি দর্শন করার পর পাশেই লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, দেব এবং দানবের মধ্যে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয়।
কিন্তু কী কারণে যুদ্ধ, এটি কিন্তু সম্পূর্ণ থিমের মধ্যে দেখানো সম্ভব নয়। এর জন্য গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আর এই সমুদ্র মন্থনই বা কী, মন্থন কথার অর্থই বা কী, আর এই সমুদ্র মন্থন কোথায় বা হয়েছিল, কেনই বা হয়েছিল, এর পিছনে কারণ কি, সমুদ্র মন্থন থেকে কি কি বা উঠে এসেছিল, সেটা সম্পূর্ণ আমরা জানব আজকের এই ভিডিওতে। আপনারা পরপর থিমের দর্শনগুলো করতে থাকুন, সাথে আমার কথায় কান দিন। সমুদ্র মন্থন অর্থ হলো সমুদ্র আলোড়ন বা মথিত করা। বাম দিক ডান দিকে নাড়ানোকে এক কথায় বলে মথিতকরণ। হিন্দু পৌরাণিক কাহিনীতে দেবতা ও অসুরদের দ্বারা অমৃত প্রাপ্তির জন্য সমুদ্রের আলোড়ন। আলোড়ন কথার অর্থ হচ্ছে কোনো জিনিসকে নড়ানো। এটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, বরং একজন ব্যক্তির আত্ম উপলব্ধির প্রতীকও, যেখানে মনকে কেন্দ্রীভূত করে এবং আধ্যাত্মিক অনুশীলন করে নিজের ভেতরের গুণাবলী ও চেতনার গভীর জ্ঞান আহরণ করা হয়। এই তো মন্থন। পৌরাণিক ব্যাখ্যা যদি আমরা ধরি, হিন্দু পুরাণ যেমন মহাভারত ও বিষ্ণু পুরাণে বর্ণিত এই একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো সমুদ্র মন্থন। দেবতা ও অসুরটা মিলে মন্থন দণ্ড হিসেবে মন্দার পর্বত এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে দুধের সাগরকে মন্থন করেন। এই মন্থনের ফলে অমৃত, একটি জীবনদায়ী অমৃত, যা উঠে আসবে এই সমুদ্রের তলদেশ থেকে। সমুদ্র মন্থন দুধের সাগর বা ক্ষীর সাগরে হয়েছিল, যা হিন্দু পৌরাণিক কাহিনীতে বর্ণিত একটি মহাজাগতিক সমুদ্র, যেখানে দেবতা এবং অসুররা অমরত্বের জন্য অমৃত পান করার জন্য এই মন্থন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। কিন্তু দেবতাদের সাথে অসুরদের কিন্তু বিবাদ হয়। শেষমেশ দেবতাগণও কিন্তু অসুরদের সাহায্য নিতেই হলো। কিন্তু বিষ্ণু ভগবান ছদ্মবেশে বাসুকী নাগের লেজের দিকটি দেবতারা নিলেন এবং বাসুকী নাগের মুখগহ্বরের দিকটি অসুররা। সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। একদিকে দেবতারা টানছে, একদিকে অসুরটি টানছে। কাকে টানছে? এখানে মন্দার পর্বতকে মন্থন করা হচ্ছে সমুদ্রের মধ্যে, যার থেকে প্রথমেই উঠে এলো হলাহল বিষ বা কালকূট নামক এই ভয়ঙ্কর বিষ উৎপন্ন হয়েছিল, যা মহাবিশ্বের সকল জীবকে ধ্বংস করতে পারত। এই বিষ এতই মারাত্মক ছিল যে দেবতা ও অসুর উভয়ই এটি গ্রহণ করতে পারত না। তাই তারা ভগবান শিবের শরণাপন্ন হয়েছিলেন, যিনি এই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন। এবং এই বিষ কিন্তু সমুদ্রের তলদেশ থেকে উঠেছিল। আর যখন মন্থন করছিলেন, অসুরটা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন সরাসরি থিমের মাধ্যমে, অসুরটা কিন্তু সাপের কিন্তু মুখের দিকটা নিয়েছিলেন এবং অসুরটা কিন্তু অনেকটা অসুস্থ বোধও করছিলেন। তবে আমাদের এই থিমটির নাম কিন্তু সাগর কন্যারূপী লক্ষ্মী দেবীর আবির্ভাব। হ্যাঁ, সমুদ্রের তলদেশ থেকে কিন্তু দেবী লক্ষ্মীর পুনরায় আবার আবির্ভাব হয়। দেবী শ্রীহীন হয়ে গেছিলেন, সাথে সাথে দেবতারাও কিন্তু শ্রীহীন হয়ে যায়। সেই স্ত্রীকে আবার উদ্ধার করার জন্য এই মন্থন কার্য করতেই হতো। তাই অসুরদের সাহায্য নিতেই হলো দেবতাদেরকেও। ভগবান বিষ্ণু কূর্ম অবতার ধারণ করলেন এবং তার পৃষ্ঠদেশে সেই মন্দার পর্বতকে ধারণ করলেন। এবার মন্থন কার্য আরম্ভ হলো। হিন্দু পুরাণে বর্ণিত সমুদ্র মন্থন এই কাহিনীটি শ্রাবণ মাসে হয়েছিল। এই মাসেই মহাদেব হলাহল বিষ পান করে পৃথিবীকে রক্ষা করেছিলেন, যার ফলে তার নাম নীলকণ্ঠ, যেটি পূর্বেই বললাম। সেই নীলকণ্ঠ মহাদেবকে আমরা আরাধনা করি। প্রত্যেক শ্রাবণ মাসেই নয়, প্রত্যেকটি দিনই তিনি পূজিত হয়। এই শ্রাবণ মাসের মাহাত্ম্য অনেক অধিক বিশেষ, কারণ এই মাসেই তিনি হলাহল বিষ পান করেন। তার সেই বিষের জ্বালা থেকে উদ্ধার করার জন্য আমরা যতটা পারি দুধ গঙ্গা জল দিয়ে তার সেই বিষের জ্বালাকে প্রশমিত করি।
এবার আমরা জানব সমুদ্র মন্থন সম্পর্কে কিছু তথ্য। পুরাণের ঘটনা যদি বলি, সমুদ্র মন্থন হলো দেবগণ ও অসুরদের দ্বারা দুধের সাগরে মন্থন, যেটি পূর্বেই বললাম। এই সমুদ্র মন্থন থেকে কি কি উঠে এসেছিল সেটাও এবার জানার বিষয়। এই মন্থন কার্য শুরু করার পূর্বেই প্রথমে কিন্তু হলাহল বিষ কিন্তু উত্থিত হয়। পরবর্তীতে দেবী লক্ষ্মী আবির্ভূত হন এবং তিনি বিষ্ণুকে নিজের স্বামী রূপে পুনরায় গ্রহণ করেন। তারপর অপ্সরা উঠে আসেন। সেই অপ্সরা রম্ভা, মেনকা, আরও অনেক গন্ধর্ব উঠে আসে। সাথে কামধেনু গাভী উঠে আসে, যেটি আমরা থিমে দেখলাম। কামধেনু গাভীও রয়েছে। অনেক মণিমাণিক্য উঠে আসে। ঐরাবত হস্তি অর্থাৎ দেবরাজ ইন্দ্রের যে হস্তি সেটিও উঠে আসে। উচ্চৈশ্রবা নামক যে ঘোড়া, সে ঘোড়াটিও কিন্তু উঠে আসে এই মন্থনের ফলে। কম্ভস্থ মনেও উঠে আসে। পারিজাত বৃক্ষ এটিও উঠে আসে। শৃঙ্গ থেকে গত এই তৈব শক্তিশালী ধনুটি বিষ্ণুকে প্রদান করা হয়, এটি উঠে আসে। এইভাবেই অনেক মণিমাণিক্য উঠে আসে সমুদ্র মন্থন থেকে। সমুদ্র মন্থন হয়ে যাবার পর অমৃতের কলস নিয়ে যখন উঠে আসে, পরবর্তীতে এই সময়ের পর দেবতার অনুরোধে বিষ্ণু তার মোহময়ী মোহিনী রূপ ধারণ করে, কারণ সেই অমৃতের কলসটি নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে কিন্তু দণ্ড বেঁধে যায়, যার ফলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করতে বাধ্য হয় এবং নিজের যৌবন রূপ লাবণ্য দিয়ে অসুরদের অমৃতের প্রতি মনোযোগ নষ্ট করে দেন ভগবান মোহিনী অবতার। একই সাথে ছলনার আশ্রয়ে তাদের সামনে থেকেই অমৃতের পাত্রটি নিজ হস্তগত করে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করা শুরু করেন। অসুর দলের থেকে সরভানু নামে এক অসুর দেবগণের দলের ছদ্মবেশে লুকিয়েছিল। সেও অমৃতের স্বাদ উপভোগ করে। ভাস্কর প্রকৃতির কারণে সূর্যদেব ও চন্দ্রদেব অসুরটির গতি প্রকৃতি বুঝে তার ছদ্মবেশ ধরে ফেলেন। তারা উভয়ে বিষ্ণু মোহিনী অবতারকে সমস্ত বিষয়টি জানালে সুদর্শন চক্র দিয়ে অমর সরভানুর মাথা ও ধর আলাদা করে দেন ভগবান মোহিনী। এইভাবেই লীলাগুলো পৌরাণিক কাহিনীতে খুব সুন্দরভাবেই বর্ণিত রয়েছে এবং সমুদ্র মন্থনে যে দেবী লক্ষ্মীর আবির্ভূত হয় তার পরবর্তীতেই কিন্তু বিষ্ণুর সাথে পুনরায় দেবীর যে বিবাহ হয় তারই মুহূর্তটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই সমুদ্র মন্থনের কাহিনী শ্রবণ করতে করতে কিন্তু আমাদের দ্বিতীয় প্রহরের পুজো কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তাহলে চলুন পুজোর কিছু মুহূর্ত শ্রবণ করি। ওম কৃষ্ণায় ওম কৃষ্ণায় ওম কৃষ্ণ ওম অনঘং বামনং সৌরি বৈকুণ্ঠং পুরুষোত্তমং বাসুদেবং ঋষিকেশং মাধবং মধুসূদনং বরাহ পুণ্ডরিকাক্ষং নৃসিংহং দৈত্যসূদনং দামোদরং পদ্মনাভং ওম কৃষ্ণ ওম কৃষ্ণ ওম কৃষ্ণ। ओम गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु। एते वन्दुष्पुं नारायणाय नमः जमुनाय नमः गोदावरीर्यै नमः कावेर्यै नमः नर्मदाय नमः सिन्धवे नमः। एते वन्दुष्पुं गंगादि सप्ततीर्थेभ्यो नमः। ओम सर्वदुःख हरो गंगा सर्वपाप विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। ओम आधार शक्ते कमलासनाय नमः ओम आधार शक्ते कमलासनाय नमः ओम आधार शक्ते कमलासनाय नमः। ओम मत्स्य आसनोपदेशन मंत्रस्य निर्दिष्टैषि सूतलं छन्द कूर्मदेवता आसन। এইভাবেই মহা সমারোহে আনন্দের সাথে কেটে গেল আমাদের এই কোজা পূর্ণিমার রাত্রিটি। সকল বন্ধুবান্ধবদের সাথে এইভাবেই কিন্তু আনন্দের শুরু আজকে থেকে। এবার কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর 10 দিন যাবৎ কিন্তু মেলাও হচ্ছে, তাই সকল দর্শনার্থীকেই আমি বলবো ষাটপলসা মেলা দেখতে আসার জন্য। নমস্কার সকল গ্রামবাসীকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন। চলো পূজা করি, লক্ষ্মী পুজো
পুজোর উপলক্ষে অবশ্যই কল্যাণ সমিতি প্রসাদ আমরা বিতরণ করছি, সেটা আমরা বিতরণ করব। আমরা সবাই মিলে মহানন্দের প্রসাদ। এবার কোজাগরীর লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর সকালবেলায় প্রত্যেক বছরই এভাবে প্রসাদ প্যাকিং করা হয় এবং সকলকে প্রসাদ বিতরণ করা হয়। তোমরা কে কে প্রসাদ পেতে চাও মা লক্ষ্মীর অবশ্যই কমেন্টে জানাও। আর একবার সবাই বলো জয় মা লক্ষ্মী। আর বন্ধু, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা যদি ষাটপলসার লক্ষ্মী পুজোর মেলা না এসে থাকো তাহলে অবশ্যই এবছর একবার ষাটপলসার মেলা আসো। এটি বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত ষাটপলসা গ্রামের লক্ষ্মী পুজো। এটি 112তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছরই ধুমধামভাবে পূজা হয়, সাথে 10 দিন ধরে মেলা হয়, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তাই সকল দর্শনার্থীকেই বলবো ষাটপলসা আসো এবং মহা আনন্দের সমারোহে মিশে যাও। ধন্যবাদ। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং ষাটপলসা লক্ষ্মী পুজো মেলার ভিডিওটিও আসছে আমাদের চ্যানেলে। ধন্যবাদ।